আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা গত ভিডিওতে বিভিন্ন রাজ্য নিয়ে আলোচনা করেছিলাম, রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম পর্যায়ক্রমে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্ট এবং অ্যানিমেলিয়া। আমরা আজকে এই অধ্যায় সম্পর্কিত বা এই রাজ্য সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছে কতে, খতে, গ এবং ঘতে, সৃজনশীল যে প্রশ্নগুলো হয়েছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, আমরা সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এবং সবগুলো প্রশ্ন ইতিমধ্যে বোর্ডে এসেছে। সবগুলো প্রশ্ন ইতিমধ্যে বোর্ডে এসেছে। আমি শুরুতে পড়েছিলাম যেগুলো রাজ্য রয়েছে সবগুলো রাজ্য আমরা পড়বো কিসের জন্য? এমসিকিউ ক এবং খ প্লাস কি সৃজনশীলের জন্য, গ এবং ঘয়ের জন্য। তো আমরা দেখবো আজকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। দেখো, এক নম্বর যে প্রশ্নটা আমরা ক নিয়ে কথা বলবো, যে শুরুতে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে আর্কিগোনিয়াম কি। তোমরা সকলেই জানো আর্কিগোনিয়াম কি। আমরা এর আগে আর্কিগোনিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত তোমরা বলো তো দেখি, বলতে পারো কিনা? আর্কিগোনিয়াম হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আর্কিগোনিয়াম হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রশ্ন এসেছিল আর্কিগোনিয়াম কি। আমি আশা করি তোমরা সকলে জানো, আমরা যখন রাজ্য প্ল্যানটি পড়েছিলাম আমরা সকলেই সে বিষয়টা দেখেছি। আমরা সকলেই সে বিষয়টা দেখেছি যে আমরা যখন আর্কিগোনিয়াম পড়ছিলাম আমি দুইটা কথা বলেছিলাম, যে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত এরা সাধারণত কীরকম হয়ে থাকে। এরা সাধারণত হয়ে থাকে যে তোমার যে স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট। আমি স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ, আমি পুং ও স্ত্রী। আচ্ছা, তো দেখো পুং জননাঙ্গকে আমি কি বলেছিলাম? অ্যানথেরিডিয়াম। থ্রেডিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে আমি বলেছিলাম আর্কিগোনিয়াম। আমি কি বলেছিলাম যে পুং জননাঙ্গকে বলেছিলাম আমি অ্যানথেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে বলেছিলাম কি আর্কিগোনিয়াম। তো এখানে এই প্রশ্নটা এসেছে আর্কিগোনিয়াম কি। আমি আশা করি তোমরা এখন সকলে উত্তর দিতে পারবা যে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত স্ত্রী জননাঙ্গকেই বলা হয় দেখি আর্কিগোনিয়াম। তারপরে সেকেন্ড যে এটা এসেছিল কি ময়মনসিংহ বোর্ড 2023 এবং যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2023 এবং যশোর বোর্ড কত সালে? 2024। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার হেটারোট্রফিক কি। এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2022 সালে। হেটারোট্রফিক কি? আমরা বলেছিলাম যে কোন রাজ্যের মধ্যে হেটারোট্রফিক নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা বলো তো দেখি কোন রাজ্যের? আমরা রাজ্য আলোচনা করেছিলাম অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত যে হেটারোট্রফিক। হেটারোট্রফিক আমরা দেখেছিলাম যে হেটারোট্রফিক কথার অর্থ আমরা কি বলেছিলাম তোমরা বলো তো? আচ্ছা, হেটারোট্রফিক এই কথার অর্থ আমরা বলেছিলাম কি গলধকরণ করে খাওয়া, বা যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি যে গিলে খাওয়া। বা গিলে খাওয়া। দেখো, তো হেটারোট্রফিক কথার অর্থ হচ্ছে গলধকরণ করে খাওয়া বা গিলে খাওয়া। অর্থাৎ যে সকল প্রাণী কি করে খাদ্য চিবিয়ে গলধকরণ করে খায় তাদেরকে হেটারোট্রফিক প্রাণী বলা হয়ে থাকে। তো আমি আশা করি তোমরা হেটারোট্রফিক কথাটাও কি বুঝতে পেরেছ। দেখো, 3 নম্বর যে কথাটা আমি বলেছিলাম কনজুগেশন। কনজুগেশন আমরা কোথায় পড়েছিলাম তোমরা বলো তো? কনজুগেশন আমরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলেছিলাম? কনজুগেশন আমরা পড়েছিলাম কোন রাজ্যের? প্রোটিস্টা রাজ্যের। আচ্ছা, প্রোটিস্টা রাজ্যের মধ্যে আমরা কনজুগেশন কথার অর্থ কি বলেছিলাম?
যে কনজুগেশন কথার অর্থ আমি বলেছিলাম যে জৈবনিকভাবে এক কিন্তু কি গঠনগতভাবে ভিন্ন, দুইটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে গ্যামেট উৎপন্ন করা হয় বা দুটি ভিন্নধর্মী দুটি ভিন্নধর্মী শুক্রাণু এবং দুটি ভিন্নধর্মী তোমার এটাকে কথায় কী বলা যাচ্ছে যে জৈবনিকভাবে এক কিন্তু গঠনগতভাবে ভিন্ন দুইটি কি স্ত্রী এবং পুং, এই দুইটার হচ্ছে মিলন। স্ত্রী এবং পুং, যেমন স্ত্রী পুং জননাঙ্গ থেকে কী পেয়েছিলাম আমরা শুক্রাণু এবং স্ত্রী জননাঙ্গ থেকে আমরা কী পেয়েছিলাম ডিম্বাণু। এই দুটো মিল বা ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে গ্যামেট উৎপন্ন করা হয় তাকে কী বলা হয়, কনজুগেশন বলা হয়ে থাকে। আমি এইটা টপিক্সে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম কোন রাজ্যে, প্রোটিস্টা রাজ্যের মধ্যে আমি আলোচনা করেছিলাম কি জৈবনিকভাবে এক কিন্তু গঠনগতভাবে ভিন্ন। জৈবনিকভাবে ভিন্ন, কিন্তু গঠনগত এক এরূপ দুইটি গ্যামেট। দেখো কি বলেছিলাম যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলা হয় থাকে, কনজুগেশন বলা হয় থাকে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং শ্রেণীবিন্যাস কাকে বলে আমি শুরুতে এই কথা নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশা করবো যে এটা তোমাদের সঙ্গে দ্বিতীয়বার কথা বলা লাগবে না ইনশাআল্লাহ আজিজ। তো কনজুগেশন কেটে হয়েছিল সিলেট বোর্ড 2023 সালে, শ্রেণীবিন্যাস কাকে বলে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। আমরা এভাবে পর্যায়ক্রমে এর প্রশ্নগুলো অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা সকলেই এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো এবার এতে কি কি প্রশ্ন এসেছিল এই অধ্যায় থেকে আমরা সেগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আজিজ। তো দেখো খতে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটা ছিল মানুষকে কেন হেটারোট্রফিক বলা হয়। তো আমি এখানে আলোচনা করেছি হেটারোট্রফিক বিষয়টা নিয়ে। মানুষকে কেন হেটারোট্রফিক বলা হয়, কারণ মানুষ কীভাবে খাদ্য গলদকরণ করে খায়। প্রথমে তোমরা কীভাবে লিখবা, প্রথমে খ নম্বর প্রশ্নের উত্তরে হেটারোট্রফিকের সংজ্ঞাটা লিখবা, লেখার পর মানুষকে কেন হেটারোট্রফিক বলা হয় সেটা লিখবা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ এর মধ্যে দুইটা পার্টস থাকে, একটা হচ্ছে তোমার সংজ্ঞা দিতে হয়। প্রথমে সংজ্ঞাটা তোমাকে 1 মার্কস দিবে, আর নিচে তুমি যদি একটু বর্ণনা লেখো তোমার জন্য তার জন্য আরও 1 মার্কস দিবে। এই টোটাল হচ্ছে 2 মার্কস। মানুষকে হেটারোট্রফি কেন বলা হয় আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং শ্রেণীবিন্যাসের গুরুত্ব, এটাও কিন্তু খুব মাস্ট বি একটা ইম্পর্টেন্ট টপিক। আমি আশা করি শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কেন আমি সম্পর্কে আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম বলতো, কারণ বিশাল জীবজগৎকে আমাদের কি আমরা জানতে শুরু করি বা জানার চেষ্টা করি তাহলে কি আমাদের জন্য অনেক কঠিন বা কষ্টসাধ্য হয়ে যায়। যার কারণে আমরা কি করেছিলাম যে বিশাল শ্রেণীবিন্যাসকে জীবজগৎকে একটা শ্রেণীবিন্যাসের মধ্যে ভাগ করে নিয়েছিলাম যাতে আমরা সহজে বিশাল জীবজগৎ সম্পর্কে জানতে পারি। আমি আশা করি তোমাদের কাছে এই প্রশ্ন দুইটাও ক্লিয়ার। এবার গ এবং ঘতে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে বোর্ড প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে তোমার কি, প্রোটিস্টা রাজ্য অপেক্ষা ফানজাই রাজ্য উন্নত কেন। প্রোটিস্টা রাজ্য অপেক্ষা ফানজাই রাজ্য কি বেশি উন্নত কেন। আমি তোমাদেরকে শুরুতেই কথাটা বলেছিলাম যে উন্নত চেইনটা কিন্তু কিভাবে যায় জানো, এই যে এইভাবে। মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি এবং শেষে কি অ্যানিমেলিয়া। এই যে উন্নতর চেনটা কিন্তু এইভাবে দেয় যে ময়না রাজ্য অপেক্ষা প্রোটিস্টা রাজ্য বেশি উন্নত, আবার প্রোটিস্টা রাজ্য অপেক্ষা ফানজাই রাজ্য বেশি উন্নত, ফানজাই থেকে প্ল্যান্টি বেশি উন্নত, প্ল্যান্টি থেকে আবার কি অ্যানিমেলিয়া রাজ্য বেশি উন্নত। আমি তোমাদেরকে বলেছিলাম চেনটা কি এভাবেই যাবে। তো এটাই বলছে যে প্রোটিস্টা রাজ্য অপেক্ষা ফানজাই রাজ্য উন্নত কেন। তোমরা এই বিষয়টা কীভাবে লিখবা, প্রথমে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপরে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য লিখবা। দুইটা লেখার পর তোমরা কি করবা, যে একটা কম্বিনেশন করবা। এটা কিন্তু তোমরা দুইভাবে লিখতে পারো। প্রথমে তোমাকে কি লিখতে হবে, যে 1 নম্বর যা লিখতে হবে সেটা হচ্ছে ময়না রাজ্যের প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য।
প্রোটিস্টার বৈশিষ্ট্য। আমি আশা করি তোমাদেরকে এগুলো দ্বিতীয়বার বলা লাগবে না, কারণ আমরা আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে 2 নম্বর হচ্ছে ফানজাই এর বৈশিষ্ট্য। তারপর কি করবা, এই দুইটার মধ্যে কি করবা, তুলনা করবা। আমি আশা করি তোমাদের কাছে এই প্রশ্নটা কি ক্লিয়ার। তো 2 নম্বর প্রশ্ন করেছিল যে ধান কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। এটা এসেছিল কোন বোর্ডে জানো? কুমিল্লা বোর্ড 2024 সালে এবং ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা এসেছিল মূলত গতে, যে প্রোটিস্টা রাজ্য ঘতে হবে এটা, প্রোটিস্টা রাজ্য অপেক্ষা ফানজাই রাজ্য উন্নত করে। 2টা বোর্ডে কিন্তু অলরেডি এই প্রশ্নটা এসেছিল। 2 নম্বর যে কোশ্চেনটা করেছিল যে ধান কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। আচ্ছা, ধান কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলো তো? আমরা ময়না রাজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী দেখেছিলাম? ময়না রাজ্যের মধ্যে কারা কারা রয়েছে? ময়না রাজ্যের মধ্যে রয়েছে কি ব্যাকটেরিয়া আর নস্টক, তাই না? ব্যাকটেরিয়া নস্টক। তারপরে প্রোটিস্টার মধ্যে কি কি রয়েছে বলো তো? প্রোটিস্টার মধ্যে অ্যামিবা, অ্যামোইবা, বা প্যারামেসিয়াম, এগুলো আমরা দেখেছিলাম। অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম, অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম এগুলো। আর ফানজাইয়ের মধ্যে কি কি দেখেছিলাম আমরা? ছত্রাক, তারপরে হচ্ছে তোমার পেনিসিলিয়াম, ছত্রাক, পেনিসিলিয়াম, মাশরুম, তাই না? ছত্রাক, পেনিসিলিয়াম এবং কি মাশরুম আমরা দেখেছিলাম। আচ্ছা, তারপরে আমরা কি প্লান্ট রাজ্যে কারা দেখেছিলাম? যে সকল গাছপালা। গাছপালা বলতে কি, যারা শালক সংশ্লেষণকারী উদ্ভিদ তাদের কথা বলেছিলাম। এবং অ্যানিমেলে বলতে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, শুধুমাত্র প্রোটোজোয়া ব্যতীত। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো ধান কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে ধান কি শালক সংশ্লেষণকারী উদ্ভিদ না? সূর্যের আলো থেকে নিজের খাদ্য নিজেই তৈরি করে না? তাহলে ধান কোন রাজ্যের অন্তর্ভুক্ত হবে? ধান হবে তোমার কি প্লান্ট রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে এখন তোমাকে কি করতে হবে? প্লান্ট রাজ্যের অন্তর্ভুক্ত কেন? প্রথমে তোমরা কি করবে? প্লান্ট রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপরে বলবা যে উল্লেখিত বৈশিষ্ট্যের মধ্যে ধান উদ্দীপকের বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায় যে ধান কি প্লান্ট রাজ্যের অন্তর্ভুক্ত। এটা হয়েছিল সিলেট বোর্ড 2024 সালে। আমি আশা করি তোমাদের কাছে এই প্রশ্নটা ক্লিয়ার। তারপর একটা কোশ্চেন হচ্ছে নস্টক এবং অ্যামিবা কোন রাজ্যের একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? আচ্ছা বলো তো, আমি তোমাদেরকে এখনই বলেছি নস্টক এবং অ্যামিবা। নস্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? নস্টক হচ্ছে কি ময়না রাজ্যের অন্তর্ভুক্ত এবং অ্যামিবা হচ্ছে কোনটা? যে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তো এই দুটো রাজ্য নিয়ে কথা বলা হচ্ছে যে নস্টক এবং অ্যামিবা একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? তাহলে তোমরা কি প্রথমে ময়না রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, তারপরে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, তারপরে এই দুইটার মধ্যে কি করবা? তুলনা করে বলবা যে এই দুই রাজ্যের বৈশিষ্ট্য কখনো কি সেম হতে পারে না। উদাহরণ দিয়ে তোমরা এখানে বলতে পারো। 4 নাম্বারটা বলছি অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। তো এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি যে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যামিবা প্লাস ডায়াটম, তোমার প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। এটা হয়েছিল কোন বোর্ডে? সিলেট বোর্ড 2024 সালে। আচ্ছা, তারপরে নিচের কোশ্চেনটা হয়েছিল কি যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে একদম খুবই 2-1 বছর আগের কোশ্চেন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা বলেছে যে মনেরা এবং প্লান্টের মধ্যে কোনটি বেশি উন্নত? আমি তোমাদেরকে এখনও বলেছি যে উন্নত চেইনটা সবসময় কিসে যায়? যে একদিকে যায়। প্রথম মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে কি বলছে মনেরা এবং প্লান্টের মধ্যে কোনটি বেশি উন্নত? তোমরাই এখন বলো যে মনেরা এবং প্লান্টের মধ্যে অবশ্যই কি প্লান্টি বেশি উন্নত হবে, কারণ প্লান্টি শেষের দিকে এবং মনেরা কি শুরুর দিকেই। তাহলে প্রথমে কি ময়না রাজ্যের বৈশিষ্ট্য লিখবা এবং প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, তারপর দুইটাতে কি করবা? তুলনা করবা। তুলনা করার পর বলবা যে ময়না রাজ্য অপেক্ষা কি প্লান্ট রাজ্য বেশি উন্নত। তারপরে কি বলছে যে কাঁঠাল এবং ছত্রাকের মধ্যে কোনটি উন্নত? আচ্ছা বলো তো, কাঁঠাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? কাঁঠাল হচ্ছে তোমার কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্লান্ট রাজ্যের অন্তর্ভুক্ত। আর হচ্ছে তোমার ছত্রাক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ছত্রাক হচ্ছে তোমার ফানজাই।
একটা হচ্ছে ফানজে আর একটা হচ্ছে প্ল্যান্টে। আমি আশা করি তোমরা এই দুইটা বিষয় বুঝতে পেরেছো যে কাঁঠাল এবং ছত্রাকের মধ্যে কোনটা বেশি উন্নত। তাহলে এখন প্রশ্নটা তোমার দিকেই দিচ্ছি, বলো কাঁঠাল বেশি উন্নত হবে নাকি ছত্রাক? অবভিয়াসলি রাইট, যে কাঁঠাল বেশি কি হবে, উন্নত হবে। কারণ কাঁঠাল কি প্ল্যান্টের রাজ্যে অন্তর্ভুক্ত এবং ছত্রাক হচ্ছে কোন রাজ্যে অন্তর্ভুক্ত? ফানজাই রাজ্যে অন্তর্ভুক্ত। তাহলে কি ফানজাই অপেক্ষা কি প্ল্যান্টের রাজ্য অনেক বেশি উন্নত হবে? তাহলে অবভিয়াসলি আনসারটা কার দিকে যাবে? কাঁঠালের দিকে যাবে। তোমরা প্রথমে দুইটা রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, তারপরে দুটো রাজ্যের বৈশিষ্ট্য তুলনা করে বলবা যে ছত্রাক অপেক্ষা কি কাঁঠাল বেশি উন্নত হওয়ায় কি প্ল্যান্ট রাজ্যটা সব থেকে বেশি উন্নত। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের যে বৈশিষ্ট্যটা বলছে প্ল্যান্টের অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো। আমি আশা করি তোমাদের কাছে এই প্রশ্নটা একদমই ক্লিয়ার। তারপরে প্ল্যান্টের অবস্থান, এখানে অবস্থান বলতে কোন বোঝাচ্ছে? আচ্ছা বলো তো, প্ল্যান্টটি এটা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত হবে না সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত হবে? তোমরা সকলেই জানো প্ল্যান্টটি হচ্ছে কি সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। সুপার কিংডম 2 এবং সুপার কিংডম 2টা কি ছিল? যে ইউক্যারিওটা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কি প্ল্যান্টটি। প্ল্যান্টের অবস্থান সম্পর্কে আমরা পেয়ে গেছি যে প্ল্যান্টটি সুপার কিংডম 2 এর মধ্যে কোন রাজ্য? রাজ্য 4 এ অবস্থান করছে। রাজ্য 4 এ অবস্থিত। রাজ্য 4 হচ্ছে কি প্ল্যান্টটি রাজ্যের। আশা করি তোমাদের কাছে এই প্রশ্নটা ক্লিয়ার। এই প্রশ্নটা এসেছিল কোন বোর্ডে জানো? এটা এসেছিল যশোর বোর্ড 2023 সালে এবং কি কুমিল্লা বোর্ড 2023 সালে। এবং এর আগের যে প্রশ্নটা সেটা হয়েছিল কি চট্টগ্রাম বোর্ড 2023 সালে এবং সিলেট বোর্ড 2023 সালে। এবং 8 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নস্টক এবং ডায়াটমের মধ্যে কোনটা বেশি উন্নত। আচ্ছা বলো তো, নস্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং ডায়াটম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অবভিয়াসলি নস্টক হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত এবং ডায়াটম হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে মনেরা এবং প্রোটিস্টা কোনটা বেশি উন্নত? অবশ্যই প্রোটিস্টা বেশি উন্নত হবে, কারণ চেইনের দিকে কে পরে আছে? প্রোটিস্টা পরে আছে। তাহলে কি প্রোটিস্টাটা কি বেশি উন্নত? তাহলে কোনটা বেশি উন্নত হবে? ডায়াটমটা বেশি উন্নত হবে। উন্নতটা কেন হবে? তোমাদেরকে বৈশিষ্ট্য লিখতে হবে, তুলনা করতে হবে। যে কোনো কিছুর কোনো রাজ্যের কি প্রথমে লিখতে হবে তোমার কি বৈশিষ্ট্য, তারপরে লিখতে হবে কি দুইটার রাজ্যের বৈশিষ্ট্য লেখার পর আমাদের তুলনা করতে হবে। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো ডায়াটম কেন বেশি উন্নত। এবং লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অ্যানিমেলের রাজ্যের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা এসেছিল যশোর বোর্ড 2023 সালে এবং অ্যানিমেলের রাজ্যের বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে। অ্যানিমেলের রাজ্যের বৈশিষ্ট্য, আমি আশা করি তোমাদের কাছে অ্যানিমেলের রাজ্যের বৈশিষ্ট্য ক্লিয়ার। অ্যানিমেলের রাজ্যের উদাহরণগুলো কী কী রয়েছে? সকল প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। আমি আশা করি তোমাদের কাছে এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি যে বোর্ড কোশ্চেনগুলোকে সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য, এবং আমি আশা করি যে তোমরা ইনশাআল্লাহ সকলেই এর থেকে উপকৃত হবা এবং তোমরা তোমাদেরকে ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবা ক্লাসটা, যাতে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। একটা কথা মনে রাখবে সবসময় যে তোমার যেটা রিজিকে রয়েছে তুমি সেটাই পাবা। অনেকে বলে থাকে যে আমি যদি আমার ফ্রেন্ডকে শেয়ার করতে চাই না বা অনেকে জানতে চায় না, মূলত যেটাকে হিংসা বলা হয়ে থাকে। কিন্তু আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি মুমিন কখনো কি করতে পারে না? হিংসা করতে পারে না। কারণ তোমার একজন ভাই, তোমার প্রত্যেকটা মুসলিম কি ভাই ভাই না, তাই না? আমরা সকলে এটা জানি। তো দেখো, তুমি যদি তোমার একটা ফ্রেন্ডসকে শেয়ার করে দাও, সে যদি উপকৃত হয় অবশ্যই তার সেখান থেকে একটা সওয়াব তুমিও পাবা। তো আমি আশা করি তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডসদেরকে ক্লাসটা শেয়ার করে দিবে এবং তোমরা সকলেই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং আমাদের পাশে থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।